গোলাপের ও পরিবারের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ, অবরুদ্ধ ব্যাংক হিসাব। ভোটের মাধ্যমেই নিশ্চিত হয় জবাবদিহিতা, বললেন তারেক রহমান। সংস্কারের জন্য সংসদ নির্বাচনের দাবি। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, কারামুক্তিতে বাধা নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 এটিভি চ্যানেলে। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের তথ্যানুযায়ী আব্দুস সোবহান গোলাপ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা সম্পদ ক্রোকের তালিকায় আছে মিরপুরের 5তলা বাড়ি। এছাড়া যুক্তরাষ্ট্রের 9টি স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এর বাইরে আব্দুস সোবহান গোলাপ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 53টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দিয়েছে আদালত। গত 2 অক্টোবর আব্দুস সোবহান গোলাপের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। এছাড়া সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছে আদালত। ভোটাধিকারের প্রয়োগ মানুষের ন্যায্য ও নাগরিক অধিকার, আর প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির মহাসচিব বলেন, সংসদ ছাড়া কোনো সংস্কার বৈধতা পাবে না, আর এজন্য শিগগিরই নির্বাচন দেয়া প্রয়োজন। মফিউর রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এতে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তুলে ধরেন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজ ভাবনা। এই দেশের জনগণের যে দাবি। আলোচনায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় যেন কোনো কিংস পার্টি গড়ে উঠতে না পারে। একই সাথে জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে 5ই আগস্ট নির্বাচন দেওয়ার কথাও বলেন তিনি। আমি সময় নেব না, শুধু একটা আহ্বান জানাবো। আজকে প্রথমবারের মতো উন্মুক্ত করে দিতে চাই, যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। আগে সংস্কার পরে নির্বাচন, এটি খোঁড়া যুক্তি উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, সকল প্রকার সংস্কারের বৈধতার জন্য সংসদ দরকার। তাই ওই যুক্তি খুব খোঁড়া যুক্তি, যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, 5 তারিখের পর থেকে অনেকেই বিএনপিতে ভিড়তে শুরু করেছে। এদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ওই মোটরসাইকেল বহরের যারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি? অবশ্যই নয়, অবশ্যই নয়। সহকর্মীবৃন্দ, মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি। তিনি বলেন, দেশে অনেক দল অনেক মত থাকতে পারে, কিন্তু ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতার বিষয়ে সবাইকে এক থাকার কথাও বলেন তিনি। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুনের সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেটি হোক না কেন,
অর্থাৎ জবাবদিহিতা, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকল জায়গায় যদি আমরা মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 4 সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রয়োজন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেরেবাংলা নগরে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ করেন, গেল 15 বছর দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করতে পারেননি তারা। একই সঙ্গে প্রত্যয় জানান, সফল এই রাষ্ট্রনায়কের দেখানো পথ অনুসরণ করে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার। তার সাধারণ একজন কর্মী হিসাবে আমরা যেন সারা জীবন তার যে আদর্শ নীতি মেনে চলতে পারি। স্বৈরাচার থেকে শুরু করে যত অন্যায় অবিচারের সাথে লিপ্ত মানুষগুলোকে এদেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। এক ভিন্ন অনুভূতি, যারা আমরা 17 বছর জাতীয়তাবাদী দল করেছি তারাই একমাত্র এই অনুভূতি উপলব্ধি করতে পারবে। ওনার আদর্শকে আমরা ধারণ করে দেশ এবং জনগণের সেবা করতে পারি। জন্মদিনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব না। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। এ সময় এক প্রশ্নের জবাবে কথা বলেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি বিষয়ে। আমরা তো বরাবর এক কথা বলেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। নতুন বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবারের জন্মদিনে দলের নেতাকর্মীদের একটাই প্রত্যাশা, তার আদর্শ এবং চেতনাকে ধারণ করেই সামনের দিকে তারা নেতৃত্ব দেবে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যা মামলায় খালাস পাওয়া 250 জন বিডিআর জওয়ান এবার জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়। ঢাকার কেরানীগঞ্জে বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া এই জামিন আদেশ দেন। ফলে তাদের কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না। জামিন পাওয়া জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্বজনরা। রিপোর্ট করছেন দীপু শিকদার। আদালত কক্ষে বিচারকের আদেশ দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন বিডিআরের জামিন পাওয়া জওয়ানদের স্বজনরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালতে শুরু হয় আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার বিচার। সকাল 10টার দিকে আদালতে আনা হয় আসামি বিডিআর জওয়ানদের। এদিন জামিন শুনানির আগে আদালত সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবালের সাক্ষ্য গ্রহণ করেন। নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি। জানান নিজের স্বজন হারানো ও পুরো 1.5 দিনের বন্দি দশার বিবরণ। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর শুরু হয় জামিনের শুনানি। দুপুরে দেয়া আদেশে তিনি বলেন, হত্যা মামলায় খালাস পাওয়া প্রায় 250 জন বিডিআর জওয়ান যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হয়নি তারা জামিন পাবেন। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, ঘটনার মূল কুশলীলবরা বিগত সরকারের আনুকূল্য পাওয়ায় তারা আইন এবং তদন্তের আওতায় আসেনি। জামিননামা দাখিল করার পর আগামী 2-3 দিনের মধ্যে মুক্তি পাবেন বিডিআর জওয়ানরা। মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন। হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে
তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে। তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এদিকে জামিন পাওয়া জওয়ানদের চাকরিতে পুনর্বহাল করে মূল অপরাধীদের শাস্তির দাবি স্বজনদের। সকলের সহযোগিতা আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। যারা এর সাথে সম্পৃক্ত ছিল আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। বহুল আলোচিত এই বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, 20 জানুয়ারি দিবাগত রাতে রওনা হবেন প্রধান উপদেষ্টা। এই সম্মেলনে জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক আয়োজনে বাংলাদেশ বিষয়ক সংলাপ হবে। সেখানে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আজাদ মজুমদার। আগামী 25 জানুয়ারি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মূলত ইন্টারন্যাশনাল বিজনেস লিডার্স যারা এবং ইনভেস্টরদের কনফিডেন্স বিল্ড আপটাই হচ্ছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। ইনভেস্টররা যাতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয় এবং তাদেরকে কনভিন্স করা যায় বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেই চেষ্টাটাই থাকবে এই সম্মেলনে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সরকার ঋণদাতা সংস্থা থেকে ভালো সাড়া পাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। এ সময় ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষায় অর্থ রাখার তাগিদ দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় কর্মসংস্থান ব্যাংকে প্রচলিত ব্যাংকের ধারায় না আসারও পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ডিজিটালাইজেশন ছাড়াও ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর আগে ব্যাংকটির বিশেষ ঋণ বিনিয়োগ স্কিম সঞ্চিতার উদ্বোধন করা হয়। দেশব্যাপী 277টি শাখায় ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মসংস্থান ব্যাংকের 36% গ্রাহকই নারী উদ্যোক্তা। এখানে কিন্তু এডিবি সাহায্য করছে, আর সিডিএফ আসছে, তবে আপনার ভালো পান অন্যতম দাতা সংস্থা আছে। একটা হলে আমরা কিন্তু দাতা সংস্থা থেকে মোটামুটি ভালো সারা যেমন আমরা বিভিন্ন কারণে অর্থাৎ সেটা আপনারা এই আমরা চেষ্টা করি সব দিক সাহায্য করে কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতা করতে। ডিজিটাইজেশন ছাড়া এফেক্টিভলি লোন দেওয়া এবং এফেক্টিভলি রিসোর্স মোবিলাইজ করা উইদাউট দ্য ট্যাপ সম্ভব না। এইটা একটা ফিজিক্যালি যে ওটা করলে পরে 14%-12% তারা করতে পারে না। এই ডিজিটাইজেশনটা আপনাদেরও একটা বিরাট একটা পাথেয় হবে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গোলাপের ও পরিবারের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ, অবরুদ্ধ ব্যাংক হিসাব। ভোটের মাধ্যমেই নিশ্চিত হয় জবাবদিহিতা, বললেন তারেক রহমান। সংস্কারের জন্য সংসদ নির্বাচনের দাবি। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, কারামুক্তিতে বাধা নেই। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।
এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।